কবি মনীন্দ্র গুপ্তের সাথে আমার একটা খুব জানাশোনা তৈরি হয়েছিল একটা সময়। আসলে আমি একটু কম বয়সে তার ওই অক্ষয় মালবেরি পড়ে মানে আমি না মানে অক্ষয় মালবেরিটা আমার এত ভালো লেগেছিল পড়তে যে কি বলবো, ওই গোটা তিন খণ্ডের আত্মজীবনীটা আমি ওই দুদিনের মধ্যেই পড়ে শেষ করেছিলাম। তো আমার মনে আছে প্রথম যেদিন আমি মনীন্দ্র বাবুর সাথে বা মনীন্দ্রদার সাথে দেখা করতে গিয়েছিলাম, সেদিন আমার একটু ওই রাস্তাঘাট চিনতে খুব অসুবিধা হয়, মানে ভুলে যাই। তো যাই হোক, উনি বলে দিয়েছিলেন কিভাবে আসতে হবে। তারপর আমি গেলাম, তো বিভিন্ন কথাবার্তা হচ্ছিল। হতে হতে আমি বললাম, মনীন্দ্রদা, এটার অক্ষয় মালবেরির কোনো চতুর্থ পার্ট কি আসতে পারে, হতে পারে? এরপরে বয়সও হয়ে গেছিল ওনার অনেকটা। তারপর উনি বললেন, দেখো শুভেন্দু, যে এটা মানে আমি আমার যতটুকু লেখার ছিল আমি লিখে ফেলেছি। তারপর এখন যে বয়সে এসেছি, এই বয়সে সবার জীবনটাই একই রকম, মানে বাজে একটা বোর্ডম। কথাটা আমি যে ঠিক মেনে নিয়েছিলাম এরকম নয়। মানে উনি বললেন, এখন মানে তোমার জীবন আর আমার জীবন, এই সব ব্যাপারগুলো একটা গাছের জীবন, পাথরের জীবন সব একই রকম হয়ে গেছে। তো নতুন করে এটাকে আমি আর বাড়াতে চাই না। মানে আমি এখন আর লিখি না, সব লেখা হয়ে গেছে। কথাটা ফেলে দেবার নয়। আমি পার্সোনালি কথাটার সমর্থক একটা জায়গায়। লেখার একটা সলিড কজ তোমার অভ্যন্তরে থাকতে হবে, তোমাকে খুঁজে নিতে হবে। কথা মানে কেন লিখছো, কি ক্রাইসিস, সেটার একটা সেই রিজনটার একটা স্বচ্ছ রিজন তোমার ভিতরে থাকতেই হবে। লেখা তোমাকে কত দূর নিয়ে যেতে পারে, এটা অ্যাবসলিউট ধ্বংস, মানে আমি বলছি নিশ্চিহ্ন হওয়া পর্যন্ত যেতে পারে। ব্লাসো আর দেরিদার পরে মানে সর্বার্থেই লেখা নিশ্চিহ্ন হয়ে গেছে। নতুন কিছু লেখার আর নেই। মানে লেখার সাবজেক্ট হিসাবে লেখা নিজে বাকি ছিল, তো সেটাও হয়ে গেছে। মানে রাইটিং অন রাইটিং, এই পর্বটাও চুকে গেছে। তো আর ধরো আফটার উইটগেনস্টাইন, ওয়ার্ড জাগলিং, এই ঘটনাটাও শেষ। ওয়ার্ড গেম, এটাও আর এক্সিস্ট করে না কোথাও।
জয়েশ বা কমল কুমারের পরে স্টাইল, সিনট্যাক্স, এগুলো এভরিথিং কোথায় খতম। কি লিখবে তুমি? আমি যদি খুব ফিলোসফিক্যাল দৃষ্টি থেকে দেখি, তবে পিকাসোর পরে আঁকাটাও আর এক্সিস্ট করে না। মানে চতুর্থ ডাইমেনশন উন্মোচন করা, এটা এটা অসম্ভব কোথাও একটা। হাইডেগার বলছেন না যে বিমূর্ত সময় কেবল চতুর্থ মাত্রায় বিরাজ করে। আমরা ভাগ্যবান, আমরা একটা জিনিস আজকে যে আমরা ভাবতে পারছি, চিন্তা, আমাদের ভাষা, এমনকি হিউম্যান কনসাসনেসের থেকেও স্বতন্ত্র আর ভয়াবহ একটা লীলা। মানে লীলা, এই প্রম্পটনেস, লীলা শব্দটা হয়তো অনেকে পছন্দ নাও করতে পারেন, আমি জানি না। রবীন্দ্রনাথ নিজে যখন লীলাকে প্লেজার বলেছিলেন, তখন অনেকেই খুশি হননি। আসলে এইরকম শব্দ, সব শব্দই সেকেন্ড অর্ডার মিনিং সৃষ্টি করে তো, এবং যেটা সেই অঞ্চলের কালচার নির্ভর। এরকম আরো অনেক ধর্মীয় টার্ম, লৌকিক কথা, গ্রাম্য প্রচলন, ঘরোয়া উক্তি, এরকম অনেক রকম আছে, যা গ্রামাটোলজিক্যাল অর্থের অতিরিক্ত আরো কোনো এটা বাষ্পীয় দেশের সংবাদ গোপনে বহন করে। এটা খুব কবিতার মতো মনে হলেও, যে বাষ্পীয় দেশের সংবাদ গোপনে বহন করে, কথাটা সত্যি। মানে এই বিমূর্ততাটা, এটা কোথাও একটা মূর্ত হয়, ওইটাই ভগবত দর্শন আর কি। মানে ভূত দেখেছে বা ভগবান দেখেছে, ভূত দেখেছে মানে এই যে ভূত শব্দটার যে অন্তরের রূপ, হ্যাঁ, সেটা বিমূর্ত, তো ওটা মূর্ত রূপ দেখেছে ভূত শব্দটারই আর কি। ভগবানও তাই। মানে কি বলবো, মানে চিন্তার প্রহার এবং তার অপ্রতিরোধ্য ক্ষমতার সামনে দাঁড়িয়ে আমরা আজ হতজ্ঞান বা স্তম্ভিত হই না ঠিকই, কিন্তু যার সঙ্গে যেটা ঘটে, মানে ঘটলে ভূত যে দেখবে, সে কোথাও একটা ভয় পেয়ে এমন একটা কিছু প্যারালাইজড হয়ে যাওয়া, বা এই ধরনের চিরকালীন একটা মৃত্যু, স্নায়বিক পেশেন্ট হয়ে যাওয়া, এইরকম ঘটনা আছে। কিন্তু সারফেসে আমরা এই শব্দের ক্ষমতা বা চিন্তার মার বা চিন্তার প্রহার, এটা নিয়ে আমরা এখন আর স্তম্ভিত নই। আর বিশেষ করে আজকের এইরকম একটা অস্থিরতার যুগে, বা এরকম একটা কম্পিটিশনের এজে এসে এটা তো আর হয় না। মানে বরং আজ আমরা এটা বিস্তৃততম সমুদ্রের সমান, মানে সবকিছু আমরা ইচ্ছে মতো ভাসিয়ে দিতে পারি, মানে চুটকিতে একটা বান ডাকতে পারি, মানে প্লাবন। হ্যাঁ, প্লাবন আমার একটা
আমার নাকি ছোটবেলায় নাম ছিল প্লাবন, ডাক নাম। লেখা বা শিল্পের উৎস কি? এটা উৎস যাই হোক, মানুষ বা লেখক কেউ শিল্পী নয়, মানুষ ভঙ্গু। চিন্তা তাকে একটা নির্দিষ্ট এলাকা বেঁধে দিয়েছে। আরো স্পষ্ট করে বলা যায়, মানে ফ্রয়েডিয়ান হিউম্যানকে স্বয়ং থিঙ্কিং একটা আত্মপ্রতিকৃতি এঁকে দিয়েছে। এই যে গিভেন অন্ধকার পর্যন্ত তোমার ইগো চলমান থাকবে, মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে কি? মানে এই প্রদত্ত অন্ধকার, এইখানে মানে এই অন্ধকারটা এত দূর পর্যন্তই তুমি বুঝতে পারবে। মানে এই তোমার ইগো যত দূর চলমান থাকবে, হ্যাঁ, মানে এখানে আবার তোমাকে খুলে দেয়া হয়, মানে কথামৃতে আছে দেখবি, মানে পরমহংসদেব বলছেন, মানে এই তোমাকে যতদূর দেয়া হয়েছে ক্ষমতা আর কি, মানে বিভিন্ন উনি সরকারি অফিসের বিভিন্ন অফিসারদের ক্ষমতার রেঞ্জ, এর ওই টেবিল পর্যন্ত, ওর এই টেবিল পর্যন্ত, এটা রেঞ্জ, মানে এটা মানুষের মানুষের মনীষার ক্ষেত্রে ওই রকম একটা আছে আর কি, মানে ওই 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 শেষ বিশেষ লোক ওই 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 পর্যন্ত ভাবতে পারবে আর কি, মানে এবং মানুষ মানুষ তার তার রক্তমাখা ইতিহাস নিয়ে ভটকতে रहेगा तुम्हारा आत्मा, মানস প্রেত। ওই মহাভারতে যে দ্রোণ পুত্র অশ্বত্থামাকে ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিলেন না, যে ওই দ্রৌপদীর 5 পুত্রের মাথা কেটে নিয়ে আসার জন্য, মানে যে এটা মানে এটা কি সাংঘাতিক, মানে ভগবান নিজে অভিশাপ দিচ্ছেন একজন মানুষকে, মানে যতদিন পৃথিবী থাকবে তোমার মুক্তি হবে না, মানে भटकते रहेगा तुम्हारा आत्मा जहां तक धरती रहेगा, এরকম কিছু একটা অভিশাপ দিয়েছিলেন। মানুষ প্রেত, মানে শিল্পী ভেঙে যায় একটা সময়, মানে তার শিল্পী ভেঙে যায়, তার সৃষ্টি ভেঙে যায়, মানে তুচ্ছ হয়ে যায় এভরিথিং। বাজে গাল গল্প নয়, মানে স্পিরিচুয়াল একটা সূক্ষ্ম নিভৃত একটা চাপা কান্নায় ভরে ওঠে একজনের কম্পমান হালকা তার জীবন। মানে আমি ভাবতে গিয়ে দেখেছি ডাজাইনের গভীরতম প্রদেশে সবসময় একটা ডিকনস্ট্রাকশন চলছে। হ্যাঁ, এবার এই ডিকনস্ট্রাকশন টার্মটা বারবার ব্যবহার করি, কিন্তু ডিকনস্ট্রাকশন এটা তো আসলে একটা হাইডেগার যদি ডিস্ট্রাকশন না বলতেন তাহলে দেরিদা ডিকনস্ট্রাকশন পর্যন্ত পৌঁছাতে পারতেন কিনা সন্দেহ। আর
ডিকনস্ট্রাকশন কিন্তু কনস্ট্রাকশন নয়, হ্যাঁ, মানে এটা পোস্ট কনস্ট্রাকশনও নয়, ডিকনস্ট্রাকশন একটা প্রিকনস্ট্রাকশন, মানে এটা না, এটা উম, উম, বিমূর্ততা এবং তার পরবর্তী মূর্ততা এই পথটা যায় না, বরং ইট রাদার মানে বিমূর্ততারও অতীত, মানে বিমূর্ততারও পূর্বের একটা কিছু ঘটনা, মানে সেইটা ডিকনস্ট্রাকশন। এবং এবং আমরা কেউই প্রায়, ইভেন দেরিদা নিজেও জানেন না হোয়াট ইজ ডিকনস্ট্রাকশন। হিউম্যান ইন্টারপ্রিটেশন নিয়ে ডিকনস্ট্রাকশনের ব্যাখ্যা হয় না, মানে এটা থট প্রসেসের সামনে আমাদের একটা দীনতা প্রকাশিত হয়। আমাদের এই যে দেহ, এটা দীনতা, বা এটা এটা নিড, কি বলবো শব্দটা, মানে নিড 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 এর নামান্তর, ইন্দ্রিয় ঘটিত ইস্যু। এটা বাইরে খুব রোদ, গরম, বৃষ্টি হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, বাঁ দাঁড়াচ্ছে না, হাঁটু ব্যথা, পেটে গ্যাস, আরো কত কি সব আছে। কিন্তু এটা তো আসলে এটা, এই যে মানে সব লেখা হয়ে গেছে, এটার বিরোধিতা করে কিছু কথা আমাকে বলতে হচ্ছে, তাই না? মানে এটাই তো একটা লেখার খসড়া হিসাবে এটা দাঁড়িয়ে পড়তে পারে, মানে এটা এটাই মানে এটা এটা একটা হিডেন চেতাবনী। এই সেন্টেন্সটার এগেনস্টে যে সব লেখা হয়ে গেছে, মানে নিশ্চিহ্ন হয়ে যাবার পরেই জেগে ওঠার সম্ভাবনা সর্বাধিক হয়। মানে নিশ্চিহ্ন কিভাবে হবে, মানে ধরো পুরে তুমি ছাই হলে, কিংবা গোড় দেওয়ার পরে তুমি মাটি হলে, বা ছাই বা মাটি ব্যাপারটা একই জিনিস আর কি। তো দেরিদা একটা জায়গায় বলছেন যে মৃতরাই অধিক জীবিত আমাদের বাঁচার চেয়ে। দেরিদা একটা জায়গায় খুব উচ্চাঙ্গের, মানে বিরাট কবি, তবুও মানে দেরিদা বিরোধিতা করার প্রচুর জায়গা রয়েছে। আমি তো আমার এইরকম মানে এটা বিগ্রহ খাড়া করে দিলাম বা এ করলাম, এইরকম আমার কিছু নেই। আমি এই নতুন ঘরে আসার পরে আমি একটা দেরিদার ছবি ওই ল্যামিনেশন করে রেখেছিলাম, তো তারপরে কয়েকদিন পরে আবার ফেলে দিয়েছি। কোনো রাখারাখির কোথাও কোনো গল্প নেই, মানে বিগ্রহ এক্সিস্ট করে না, কারোর কোনো বিগ্রহ থাকে না। পুজো পুজো করলাম, ফরাসিরা যেমন নিজ থেকে পুজো করে, আরে পুজো টুজো ঠিক আছে, মানে ওগুলো খুব কি করবে, মানে কত পুজো পুজো করতে পারছি না ভাই, মানে আমার সেদিক থেকে আমার কোনো মনস্তাপ টনস্তাপ নেই। মানে সাহিত্য মহৎ বা ফিলোসফি মহৎ এসব নিয়ে আমার কোনো একটা হেলদোলও নেই।
কদিন আগে আমি এটা ভীষণ এনজয় করছিলাম, মানে দেরিদা ও ফ্রাঁসোয়া লারুলের একটা কথোপকথন। মানে ওদের এটা খুব ইন্টারেস্টিং, একটা অদ্ভুত জিনিস নিয়ে আলোচনা হচ্ছিল, মানে দর্শন ও দর্শনের সন্ত্রাসবাদ নিয়ে। হ্যাঁ, মানে দর্শন তো এটা, আজকের দর্শন তো সত্যি সত্যি এটা সন্ত্রাসের জায়গা। সন্ত্রাস মানে খুব ঘোমটা দেওয়া যে দর্শনটা ছিল সেটাকে উলঙ্গ করা হয়েছে। এবং সেখানে দেরিদা আচমকাই এটা লারুলকে প্রশ্ন করলেন, আপনি বিজ্ঞানের সারবত্তা বলতে কি বুঝিয়েছেন? দেরিদাই লারুলকে জিজ্ঞেস করলেন। লারুলের চমৎকার একটা উত্তর, মানে আমি বলছেন, দেখুন, বস্তুস্থিত সত্তাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার। ধরুন, চর্মচক্ষে আপনি একটি গ্রন্থ ওয়াচ করছেন, চোখের সামনে দেখছেন, আসলে গ্রন্থের সারবস্তু কি ওখানে ওই ফিজিক্যাল জ্যামিতিক গঠনে আছে কি? বস্তুর বস্তুত্ব প্রাপ্তি ভাষার নানান অন্তঃকলন তথা ডিফারেন্সিয়াল থেকে গড়ে ওঠে। বস্তুর স্বরূপ নয়, বস্তুত্বের স্বরূপ, এসেন্স অফ এসেন্স। আমি অবশ্য স্থির জানি এসব তর্ক করে এসবের সমাধান হয় না। শেষ পর্যন্ত মানে আমি দেখলাম যে দুজন খুব বলিষ্ঠ মনীষার লড়াই হাস্যকর পজিশনে চলে গেল। চিরকালই এটা হয়ে এসছে। এটা ওরা দুজনই কেমন আমি দেখলাম মানে ফিলোসফি অফ ডিফারেন্স নিয়ে অতৃপ্ত। মানে যে অতৃপ্ত হওয়ার কিছু নেই, তোমাকে তৃপ্ত থাকতে হবে কোনো না কোনো ভাবে। অতৃপ্তি, জ্বালা, সাফারিং, এগুলো তোমাকে অতিক্রম করতেই হবে কোনো না। তুমি কেন সাফার করো? তুমি সাফার কেন করবে? মানে এটা একমেবাদ্বিতীয়ম, এই বিষয়টা লারুল বা দেরিদা আমি দেখলাম কেউই ফাইনালি এটা আবিষ্কার করলো না। মানে এটা এই বিজ্ঞান, দর্শন, নলেজ, উইজডমের সকলের একটা সন্ত্রাসবাদ আছে, এখান থেকে মুক্ত হতে হবে। চিহ্ন বা সংকেত অধ্যুষিত এলাকার জ্যামিতি প্রবাহে তুমি অংশ নেবে না, ধীরে ধীরে বেরোতে হবে এখানে, কষ্ট করে। যদিও মানে এই যে আমি বলছি যে সংকেত অধ্যুষিত এলাকায় আমি অংশ নেব না, মানে এটাও একটা কোথাও এটা ইটসেলফ এটা নলেজে বা কোনো একটা উইজডমে রিডিউস করে যাচ্ছে ব্যাপারটা। যাই হোক, তো টেক্সটকে না তার নিজস্ব একটা জেনুইন চিন্তা স্রোতে তাকে ভাসিয়ে দিতে হবে। যাচ্ছে বিপরীত ঢেউ এসে যদি তোমাকে ছুঁয়ে যায় তো যাক। অধিকাংশ ক্ষেত্রে যেটা ঘটে সেটা মানে নক্কারজনক ঘটনা ঘটে, যেটা দৃষ্টিকোণের প্রথাগত দৃষ্টিকোণ। আজও কিছু লেখা আছে যেগুলো চোখ তৈরি করে নেয়। মানে আমি এক্সাম্পল হিসাবে বলতে পারি, ধরো কমল কুমারের আমোদবুষ্টুমি বলে একটা লেখা আছে। মানে এই ধরনের লেখার না একটা ভিন্ন ক্ষমতা আছে। আমি ক্ষমতাটার কথা বলছি, মানে মানসিক স্তরে না এটা থার্ড আই এর উন্মোচন, মানে এটা তৃতীয় নেত্রের খুলে যাওয়া। মানে এটা তো চলে যাওয়ার গল্প, হ্যাঁ, কোনো থেমে থাকার গল্প নয়। মানে সেই চোখটা অতর্কিতে প্রাপ্ত, ম্যাচিওর স্পার্ক, মানে এটা একটা ভেতরের খেলা। এটা সমাজ
প্রতিষ্ঠান, রাজনীতি, এই সমস্ত যা হয় আছে আশপাশ, মানে আমি আমার পারিপার্শ্বিকতা কেন্দ্রিক আর কি, মানে মানে সবকিছুই এটা নির্ভর করছে মানে লিখনের নিজস্ব একটা কাটাকুটি খেলার উপর। মানে ধরো ব্যাংকের চেকে সাইন করতে গিয়ে তুমি যেমন ভাবে সই করো, বা একটা ছবি এঁকেও কি ঠিক সেভাবেই সই করো। আরে এটা তো মানে তোমাকে মজা হিসেবে নিতে হচ্ছে না, মানে অধ্যয়ন বিমুখতা, অধ্যয়নের প্রতি তার ঝাঁপ, একটা অ্যাবসলিউট ড্রাইভ, একটা ডিপ ড্রাইভ, এই দুটো থেকেই না মুক্ত থাকতে হবে। আমি না জন্মচক্ষে অধ্যয়নের ব্যর্থতা দেখতে পাই আজকাল। মানে আমার চতুর্দিকে অনেক রকম এরকম উদাহরণ আছে। The failureness of reading, যেভাবে তুমি এটা ক খ গ বর্ণমালা দেখো, মানে তার থেকে অধিক জটিল ঘনবদ্ধ এটা পর্নোগ্রাফিক মেজাজে আমি ওটা দেখতে পাই। লঘুতা বা এই ভিতরের ফোঁপড়া সেন্সটা আমার কাছে না প্রজ্ঞাবোধ আর মাজাকি সমান সমান, মানে সাধনা আর প্রতারণা এটা একই। মানে এটা আমি একই কেন বলছি, এটা বলা যায়, যা খুশি বলা যায়। দেখেছি যে তুমিও খেয়াল করলে দেখবে যে মানুষের ভিতরে ভাষা প্রবাহটা ওটা না হ্যাপাজার্ডলি চলছে। ওটা বাক্য বলতে আমরা যেটা বুঝি, মানে বাক্য বলতে এতকাল আমরা যেটা বুঝে এসেছি, সেই ওই ভাষা প্রবাহটা ভিতরের সেইটা এখনো ওই সোকল বাক্যে ফর্ম করেনি। মানে বাক্য এই একটা শব্দই তো যথেষ্ট, তাই না? আমরা না বাক্যের সন্তান। লোকে কি বলতো, মানে খুব খুললাম যদি বলতে হয়, তাহলে এটা ওয়ার্ড আর সেন্টেন্স নিয়ে আমাদের প্যাশনটা, এটা পেন্টারের একটা রং আর ব্রাশ স্ট্রোকের মতো। মানে আমি দেখেছি, মানে কয়েকদিন আমি এটা কনসাসলি একটা সই করছিলাম, হ্যাঁ, মানে সিগনেচার করে না আমি এটা তৃপ্তি পাচ্ছিলাম। মানে এটা মোস্ট ডেঞ্জারাস, মানে কেননা মানে বলছি, most people write the same word over and over again. এই স্যাটিসফ্যাকশনটা কাউকে বন্দি করে। বাক্যের শব্দের যে অংশটা আমরা দেখি, এটা তো ভীষণ এক্সটার্নাল গঠন, তাই না? মানে স্ববিরোধী একজন লেখকের বাক্যের
ম্যাথমেটিক্যাল প্রযুক্তিটা খুব স্মার্ট আর স্মুথ হতে পারে না, মানে মানে ত্রুটি, এই ত্রুটিটা নিয়ে কথা বলাটা একটা দরকার, কিন্তু আবার এই ত্রুটি বা অপরের লিমিটেশন নিয়ে বেশি বকবক করতে গেলে শেষকালে দেখা যায়, মানে শেষকালে না লোকের দোষ দেখা একটা ভালগার অভ্যেসে পরিণত হয়। মানে হ্যাঁ, এটা কি বলবো, আজ এটা শ্রী শ্রী মা বলতেন, মা শারদাময়ী, যে লোকের অত দোষ দেখো না, মানে নিজের দিকে তাকাও। কথামৃত গ্রন্থটার জনপ্রিয়তার এটা খুব মজা আছে, মানে বা শশী মায়ের আত্মকথা, এই ধরনের বইয়ের এটা খুব এই ধরনের বই না খুব উচ্চাঙ্গের চিন্তা এটা সহজ ভাবে বলে দেয়। জেন সাধকদের মধ্যে এইরকম ঘটনা দেখা যায়, নৈবেদ্যিক স্তরে একজনের চিন্তা পদ্ধতি ক্ষিপ্র না হলে মানে জেন ডিসকোর্স অধুরা থেকে যাবে। ধরো একজন জেন স্টুডেন্ট তার গুরুকে প্রশ্ন করলেন, ব্রহ্ম কেমন? গুরু উত্তর করলেন, যাই হেগে আসি। ছাত্র বুঝতে পারলেন যে ব্রহ্ম প্রশ্নের পূর্ববর্তী ঘোষণা। গ্রন্থ বা বাক্যকে খুব উপভোগ্য করে তোলা খুব চারটিখানি ব্যাপার নয়। আমি আজকাল মানে অসম্পূর্ণ চিন্তার একটা মৌলিক গঠন নিয়ে ভাবার চেষ্টা করি। ক্রিটিক্যাল স্টাডি তোমাকে দেখবে একটা আনন্দে রাখছে। জানি না এইভাবে কথা বলা ঠিক কিনা, মানে আমি তো লেখার রেসপেক্টে অত্যন্ত অশোভন, মানে সর্বাধিক নিন্দনীয় একটা ব্যাপার। নিজস্ব ভাবমূর্তি যদি থেকেও থাকে একজনের, ফার্স্ট তাকে ধ্বংসস্তূপে পরিণত করা উচিত। বাক্যের মানে প্রকৃত বাক্যের গঠন মানে দান্দিক রিয়েলাইজেশনের অতীত। এই যে কিছু একটা আছে যাকে তুমি একবার পাও আর বারবার হারাও, এই দুঃখ, এই শোক, এই উদ্বোধন থেকেই পসিবলি নান্দনিকতার শুরু আমার মনে হয়। মানে আরো একটা রিজন থাকতে পারে, মানে ধরো তুমি তোমার যৌনাঙ্গটা, সে পুরুষ হোক বা রমণী, তারা উভয়ে তাদের যৌনাঙ্গ শাক করতে পারে না, লেহন করতে পারে না। এই শোক বা এই লিমিটেশন থেকেও নান্দনিকতার শুরু হতে পারে। একবার পাওয়া আনন্দের, মানে একবার মানে তুমি হয়তো তোমার একটা পূর্বের পশু জন্মে
তুমি এই প্লেজারটা পেয়েছিলে হয়তো, সেটা মেমোরি ক্যারি করছে। তো মনুষ্য জন্মে, যাই হোক, এগুলো সব কাল গল্প এক ধরনের। আসলে একবার পাওয়া আনন্দের পুনর্বার গঠন করার আন্তরিক সূক্ষ্ম চেষ্টা, এটা আমাদের খুব নীরবে ডাকে। মানুষ ওই নীরব ডাক যেটা তার সামনে দাঁড়ায়, তার সবকিছু খুলে যায়, মানে খুলে শেষ পর্যন্ত কঙ্কালটাও খুলে যায়। তারপর আর কি থাকে আমার তো আর জানা নেই। এই আধুরা কিছু একটা।